তার আগে কতগুলো জিনিস আমি একটু বলে দেবো। আজকের আলোচ্য যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে দশা অন্তর্দশা বিচার, যেটা খুব ভাইটাল। অর্থাৎ এটার উপর নির্ভর করে আপনারা, যেটা জ্যোতিষীরা যারা আছেন তারা মেনলি যেটা করেন সেটা হচ্ছে কবে কি ঘটনা ঘটবে সেটা কিন্তু আপনারা এটা থেকে বিচার করেন। যারা নবাগত আছেন তারাও এইটাকে জেনে জায়গা থেকে তারাও প্রেডিকশন করেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেটা জায়গা সেটা হচ্ছে যে কিভাবে কত সহজ ওয়েতে, মানে সহজ পদ্ধতিতে বিচারটা করা হয় সেটা কিন্তু আমাদের এই ক্লাসগুলোতে দেখানো হয়। আচ্ছা, আর একটা জায়গা যেটা আগের কিছু আমাদের ক্লাস আছে যেগুলো আমি এই বিষয়টা যখন আমি ব্যাখ্যা করব তখন কিন্তু আগের ক্লাসগুলোকে একটু আপনাদের দেখে নিতে হবে। সেটা কিন্তু ইউটিউবে দেয়া আছে, ইউটিউবে আপনারা ওগুলো পেয়ে যাবেন কিন্তু আগের ক্লাসটা। এবার যেটা জায়গা সেটা হচ্ছে, তাহলে আজকের যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আপনার যে বিংশোত্তরীয় দশা অন্তর্দশা। দশা অন্তর্দশা বলতে মহাদশা এবং অন্তর্দশার কথা বলা হয়েছে। এবং বিংশোত্তরীয় মানে 120 বছর। কিন্তু অনেকেই অনেক রকম দশা ক্যালকুলেশন করে, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতাতে বা ম্যাক্সিমাম জ্যোতিষ যেটা করে থাকেন সেটা হচ্ছে বিংশোত্তরীয় মহাদশা, অর্থাৎ 120 বছর। সেইটা কিন্তু আমরা ওইটাকে ধরেই কিন্তু পুরোটা আমরা বিচার করি। আর আপনাদের যাদের যা যা দশা অন্তর্দশা চলছে আপনারা আপনাদের নিজেদের ছকগুলোকে দেখে আপনারা, আমি যে প্রসেসটা বলছি দেখুন, ওটাতে কিন্তু আপনারা বলতে পারবেন যে কবে থেকে আপনারা রেজাল্টগুলো পাবেন। তার কারণ দেখা যাচ্ছে কারোর শনির দশা মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। এবার শনির দশা বুধের অন্তর্দশা যখন চলছে, এই শনি এবং বুধ এইটা যে সময়, যেটা সেই সময় কখন আপনি সেটা আগে আপনাকে দেখতে হবে সেই শনি এবং বুধ আপনার লগ্নের সাপেক্ষে শুভ না অশুভ, তারপর কিন্তু আপনি বিচারের জায়গাটা করবেন। আমি ওগুলো পর পর আসবো, আমি জাস্ট বিষয়টাকে বলার চেষ্টা করছি যেটা জায়গা। এবার এই শনি এবং বুধ ধরুন 2.5 বছর চলছে, তর্কের খাতিরে ধরছি, তাহলে এই 2.5 বছরের মধ্যে এই শনি এবং বুধ কখন আপনাকে রেজাল্টটা দেবে, ভালো বা মন্দ যাই রেজাল্ট দিক না কেন, এবং সেটা কি করে আমরা বিচার করব সেইটা আজকে কিন্তু মূল আলোচ্য বিষয়ের জায়গা রাখবো। কিন্তু আর একটা জায়গা আপনাদেরকে বলি একটু, যেটা আমাদের কলেজের একটা বিষয় একটু জানার দরকার আছে। এই বুধবার কিন্তু খুব একটা ভাইটাল ডে আমাদের কলেজের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমাদের কলেজে বিভিন্ন কোর্স চলে। এখন বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে 6 মাসের একটা অ্যাস্ট্রোলজি কোর্স চলছে, 1 বছরের চলছে। ওখানে হচ্ছে 3 মাস তারা জ্যোতিষ করছে, আপনারা ওটা পেয়ে যাবেন নোটিশটা। ওরা কিন্তু আপনাদের হরোস্কোপ বিচার করবে, কিন্তু সেটা কিন্তু আমি বুধবার ক্লাসটা নেব না, ওরা কিন্তু আপনাদের হরোস্কোপ বিচার করবে। ওদের মানে হচ্ছে যে আমাদের কলেজে ওদের বয়স হচ্ছে 3 মাস, মাত্র 3 মাস। এবং ওখান থেকে কিন্তু ওরা আপনাদের যে ক্যারেক্টার, যেটা একটা জাতক বা জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্যটা কি সেইটা কিন্তু ওরা বিচার করবে। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা সামনের বুধবার রাত্রি 10:30 থেকে ওরা কতটা শিখলো, এবং সবাইকার আমার করা যাবে না, 4-5 জনকার হয়তো 5-6 জনকার করতে পারবো। আপনাদের কাছ থেকে এটাই অনুরোধ করব, যেটা ওই দিন আপনারা আপনাদের হরোস্কোপ গুলো, মানে ডেট অফ বার্থ, টাইম, ওগুলো আপনারা দেবেন, আর প্লেস ওগুলো দেবার পরে আমরা ওখান থেকে বেছে নিয়ে আপনাদের গুলো কিন্তু করব। এটা হচ্ছে যে বুধবারের শিডিউল, যেটা জায়গা ওরা কতটা শিখেছে সেটা আপনারা বিচার করতে পারবেন যে আমাদের কলেজে কতটা শেখানো হয়। এটা ঘোষণাটা ছিল, এইটুকু আপনাদের কাছে বলো। কারণ বুধবারটা একটা ভাইটাল ডে এবং আপনারা সকলে থাকবেন এটা আশাবাদী আমরা। যাই হোক, যেটা জায়গা সেটা হচ্ছে যে দশা অন্তর্দশা বিচার করার ক্ষেত্রে একদম প্রাইমারি লেভেল থেকে আমি ধরছি বিষয়টা। সেটা হচ্ছে প্রথমে আগে দেখব যে মানে হচ্ছে যে কোন গ্রহের কত বছর দশা বর্ষ আছে। আমরা অ্যাপে করছি, তারপরও কিন্তু আপনাদের কিন্তু যারা একদম যারা জ্যোতিষ আছেন তারা জানেন সবাই, কিন্তু যারা একদম শিক্ষানবিশ তাদেরকে জানানোর জন্য অবশ্যই আপনাদের জানার দরকার আছে শুক্র কত বছর, রবি কত বছর। তাহলে আমি এই প্রেজেন্টেশনটা বলবো যে এইটা দেয়া হোক, যেটাতে
কোন গ্রহ কত বছর দশাবর্ষ আছে, বিংশোত্তরীয় মত, কিন্তু অষ্টোত্তরীয় নয়, বিংশোত্তরীয় মতে কার কত বছর দশাবর্ষ আছে। যারা জানেন ঠিক আছে, যারা জানেন না, এখানে অনেকেই তো শিক্ষানবিশ আছেন, তাদের উদ্দেশ্যে, যারা এক্সপার্ট মানুষজন বা দীর্ঘদিন জ্যোতিষের কাজ করছেন তাদের কাছে এগুলো এই ব্যাপারটা তারা জানেন। তাহলে এখানে রবির দশাবর্ষ কত আছে, 6 বছর, চন্দ্র আছে 10 বছর, মঙ্গল আছে 7 বছর, বুধ আছে 17 বছর, বৃহস্পতি 16, শুক্র 20, শনি 19, রাহু 18 এবং কেতু হচ্ছে 7 বছর। এটা হচ্ছে দশাবর্ষ, এটা হচ্ছে বিংশোত্তরীয় দশাবর্ষটা। এই গুলো আমরা পাই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা হরোস্কোপের দশা অন্তর্দশা ক্যালকুলেশন করব, তখন সেইটাকে প্রথম আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে লগ্নটাকে থেকে আপনি ক্যালকুলেশন করছেন সেই লগ্নের সাপেক্ষে সেই গ্রহটা শুভ না অশুভ, এটাকে আগে প্রথম ফার্স্ট দেখতে হবে। যদি গ্রহটা শুভ হয়, সেটা শনি হোক, সেটা বুধ হোক, সেটা মঙ্গল হোক, সেটা রবি হোক, যেগুলো যা অশুভ গ্রহ যেগুলো আমরা নৈসর্গিক বলি, সেই গ্রহগুলো যেটা জায়গা, যেটা বিষয়, সেইগুলো কিন্তু আমরা যেটা দেখব যে কোন লগ্নের পক্ষে কোনগুলো শুভ। তার কারণ হচ্ছে অনেকে শনির দশা পড়া মানেই, অনেকের ক্ষেত্রে, অনেকেই বলেন, সবার ক্ষেত্রে বলছি না, অনেক জ্যোতিষ বলেন শনির দশা চলছে মানে তার বিশাল ক্ষতি হয়ে যাবে বা অনেক ঘটনা ঘটবে। কিন্তু সেই শনিটা যদি লগ্নের সাপেক্ষে শুভ গ্রহ হয়, তাহলে কিন্তু সেই শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, যে কোনো দশাই বলি না কেন, সেই দশায় কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন। এবার আমরা দেখব যে কোন লগ্নের, যদিও এটা পুরনো বিষয়, তবু আর একবার যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে এটাকে স্মরণ করিয়ে দেব, যেটা হচ্ছে কোন লগ্নের পক্ষে কোন কোন গ্রহগুলো শুভ, কোন লগ্নের পক্ষে কোন কোন গ্রহ অশুভ। কারণ যখনই আপনার শুভ যে গ্রহগুলো পড়বে, যেরকম এখানে দেখতে পাচ্ছি যে মেষ লগ্নের পক্ষে আপনার হচ্ছে যে মঙ্গল, রবি এবং বৃহস্পতি, সে যে পজিশনেই থাকুক না কেন, ওই দশা বা অন্তর্দশা চলাকালীন সে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ যেখানে বসে থাকুক না কেন, সে কিন্তু এই দশা চলাকালীন আপনাকে আগের থেকে বেটার রেজাল্ট দিতে বাধ্য। এটাই সিস্টেম বা এটাই ধারা জায়গা। সেক্ষেত্রে মেষ লগ্নের পক্ষে মঙ্গল, রবি এবং বৃহস্পতি যখন আপনার জীবনে আসবে, দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, তখন কিছু না কিছু ভালো জায়গা আসবে। এবার কতটা ভালো আসবে সেইটা নির্ভর করছে গ্রহের পজিশনের ওপর। অর্থাৎ গ্রহ যদি কেন্দ্র, কোণ বা শুভ অবস্থায় থাকে, তাহলে এই দশা অনুযায়ী কিন্তু আপনারা শুভ ফল অবশ্যই পাবেন। সেটা মেষ লগ্নের ক্ষেত্রে বলে নয়। এবার বৃষ লগ্নের ক্ষেত্রে আমরা দেখব যে এই লগ্নের পক্ষে শুভ গ্রহকে শুক্র, রবি, বুধ এবং শনি। তার মানে বৃষ লগ্নে শনি বা রবি এরা যখন দশা অন্তর্দশা চলবে, তখন কিন্তু অশুভ ফল আপনারা পাবেন না, শুভ ফল যথেষ্ট পাবেন। কিন্তু সেখানে যে অবস্থায় শনিটা বসে থাকুক না কেন, ও কিন্তু শুভ ফল দিতে বাধ্য এবং দেবে। এটা হচ্ছে, এবার গ্রহের পজিশনটা যদি খারাপ থাকে বা পজিশন বলে গ্রহ যদি দুর্বল থাকে, তাহলে যতটা শুভ ফল দেবার কথা ততটা কিন্তু সেই শুভ ফল দিতে পারবে না। এটা গেল বৃষ লগ্নের ক্ষেত্রে। এরপর যাব মিথুন লগ্ন, সেখানে যে শুভ গ্রহ হচ্ছে বুধ, শুক্র এবং শনি। এই তিনটে গ্রহ যখন দশা, অন্তর্দশা বা মহাদশা আমরা যখনই পাবো, তখন কিছু না কিছু আপনার জীবনে ভালো হবে। এবার কি কি ভালো হবে, কি কি মন্দ হবে, সেটা কিন্তু নির্ভর করছে সেই গ্রহটা কোন কোন পতি অনুযায়ী কিন্তু আপনি ফলটা কিন্তু আপনি সেই রেজাল্টটা কিন্তু আপনি পাবেন। এবং সেটার আমি দেখিয়ে দেবো একটা হরোস্কোপ, প্র্যাকটিক্যাল হরোস্কোপ আছে আমার কাছে, সেইটাকে প্রেজেন্ট করে আমি তার দশা অন্তর্দশাটা পুরোটা কিন্তু বিচার করে দেবো, যেখানে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এর পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে কর্কট লগ্ন। তাহলে কর্কট লগ্নের শুভ গ্রহ চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। আগেও বলছি, যেটা বারবারই বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে গ্রহ যে জায়গায় থাক, শুভ গ্রহ যখনই পড়বে আপনার লগ্ন সাপেক্ষে, যখন শুভ গ্রহ দশা আসবে, তখন কিন্তু আপনার শুভত্ব কিন্তু পাবেন, যে কোনো না যে কোনো সেক্টরে পাবেন। এবার সেক্ষেত্রে আপনার যতটা চাইছেন ততটা পাবেন কি পাবেন না, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে গ্রহের পজিশন এবং আপনার হরোস্কোপের কি পজিশন আছে। তার মানে এখানে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি যখন কর্কট লগ্নে চলবে, তখন আপনি ডেফিনিট কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এছাড়াও
যেটা তার মানে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ, তাহলে কি তার অশুভ ফল হবে? না, সেখান থেকে এক একটা জায়গা থেকে এক এক রকম বিচার্য বিষয় আছে, সেই জায়গা থেকেও কিন্তু তার শুভত্ব এবং অশুভত্ব পুরো বিষয়টাই কিন্তু আমরা ক্যালকুলেট করব। এর পরবর্তী ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে যে সিংহ লগ্ন। সিংহ লগ্নের ক্ষেত্রে যখন রবি, মঙ্গল এবং বৃহস্পতি দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলবে, আগের যে অবস্থা তার থেকে ডেফিনিট কিন্তু আপনার কোনো না কোনো সেক্টর কিন্তু বেটার হবে। এবার সেই বেটারটা কিন্তু আপনাকে বুঝতে হবে, বা আপনারা যখন জ্যোতিষ তখন কিন্তু আপনাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে বোঝাতে হবে। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, যে এই রবি, মঙ্গল বা বৃহস্পতি এই দশা চলাকালীন যেটা জায়গা দেখা যাচ্ছে যে কারোর প্রত্যেক মাসে 10,000 টাকা করে ইএমআই দিতে হচ্ছে। এবার এই দশা পড়ার পর সেই ইএমআইটা কিন্তু 5,000 টাকা করে হয়ে গেল, তাহলে বছরে 5 × 12 = 60,000 টাকা বাঁচলো। কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাদেরকে যেটা বলবে যে না দাদা, আমার তো ঋণ থেকে আমি মুক্ত হলাম না। হ্যাঁ, ঋণ থেকে মুক্ত হওয়া যা কিছু যাবতীয় সেটা হতে গেলে গ্রহের পজিশন থাকতে হবে, কিন্তু যখনই শুভ দশাটা পড়লো সেই ঋণটা কমে গেল। কিন্তু এবার সেটা জিরো হবে কিনা, আপনি পুরো মেটাতে পারবেন কিনা, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে সেটার ওপর কিন্তু পুরো বিষয়টা আসবে। কিন্তু এগুলো পড়ার পর কোনো না কোনো সেক্টর কিন্তু আপনার ডেফিনিট ভালো হবে, হতে বাধ্য। এটাই কিন্তু সিস্টেমের একটা জায়গা। এর পরবর্তী ক্ষেত্রে কন্যা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ, শনি এবং শুক্র এই তিনটে যখন মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, যে দশাই আমরা বিচার করি না কেন, সেই প্রত্যেকটা দশার মানে এইটা চলাকালীন কিন্তু এরা ডেফিনিট কিন্তু ভালো দেবে। এবার প্রশ্ন আসছে কখন আমি রেজাল্টটা পাবো। এবার দেখা যাচ্ছে 2 বছর দশা চলছে বা 2.5 বছর, এবার তার মধ্যে কত তারিখ থেকে রেজাল্টটা পাবেন সেটাও কিন্তু একটা ক্যালকুলেশন আছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আগে এইগুলোকে একটু বলে দিই। এর পরবর্তী ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে তুলা লগ্ন। তাহলে তুলা লগ্নে শুভ গ্রহ কে আছে? শুক্র, বুধ, শুক্র, শনি এবং বুধ, এই তিনটে হচ্ছে তুলা লগ্ন। যখনই এদের অন্তর্দশা, মহাদশা বা প্রত্যন্ত দশা যখনই পড়বে, তখন কিন্তু আপনারা ডেফিনিট বেটার রেজাল্ট কিন্তু পাবেন। আগেও বলছি, এখনো বলছি, যেটা জায়গা সেটা হচ্ছে রেজাল্ট কতটা পাবেন সেটা নির্ভর করছে আপনার গ্রহের কি পজিশন আছে তার উপর। গ্রহ কোথায় বসে আছে পরের অঙ্ক, কিন্তু ওটা হলে ও কিন্তু শুভ ইঙ্গিত দেবে। এটা হচ্ছে মূল মৌলিক জায়গা। এর পরবর্তী ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের জায়গাটা থেকে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ কে আছে? মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং রবি। তাহলে যেটা জায়গা সেটা হচ্ছে যে এই এই গ্রহ যখন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কারোর যদি মঙ্গল, বৃহস্পতি বা চন্দ্র বা রবি এরা যদি কারোর চলে দশা, অন্তর্দশাতে, তাহলে আপনারা ডেফিনিট কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আমি আগেও বলেছি, ভালো বিষয়টা হচ্ছে নির্ভর করছে আপনার গ্রহের কি পজিশন আছে সেইটার উপর কিন্তু নির্ভর করছে। গ্রহ কোথায় বসে আছে, ষষ্ঠ বসে আছে কি অষ্টম বসে আছে কি দ্বাদশ বসে আছে সেটা বিষয় না, কিন্তু রেজাল্ট কিন্তু ও দেবার চেষ্টা করবে। এবার যদি গ্রহগুলো ওয়েল অ্যান্ড গুড পজিশনে থাকে তাহলে সে বেটার রেজাল্টটা দেবে, আর যদি পজিশনটা যদি ঠিকঠাক অবস্থায় না থাকে তাহলে কিন্তু ও অতটা ভালো রেজাল্ট পাবে না। তবে আগের থেকে আপনি রেজাল্টটা কিন্তু বেটার পাবেন এই শুভ গ্রহগুলো লগ্ন সাপেক্ষে। কিন্তু কিন্তু এমনি যেটা নৈসর্গিক শুভ সেইখান থেকে হিসেবটা করা হচ্ছে না, লগ্ন সাপেক্ষে শুভটাকে হিসেব করা হচ্ছে। এরপর বৃশ্চিক লগ্নের পরে আসে ধনু লগ্ন। তাহলে ধনু লগ্নের শুভ গ্রহকে বৃহস্পতি, মঙ্গল এবং রবি, এই তিনটে দশা, অন্তর্দশা বা মহাদশা যখনই মানুষের জীবনে পড়বে, আপনারা পর পর যেটা জায়গা সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট গুলো পাবেন। এবার গ্রহ উচ্চস্থ, নিচস্থ, যে যে পজিশন হবে আপনারা জানেন যে উচ্চস্থ হলে রেজাল্ট আরো ভালো হবে, নিচস্থ হলে অতটা ভালো রেজাল্ট পাবো না, শত্রু ক্ষেত্র হলে যা 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 কন্ডিশন, কিন্তু ও ভালো দেবে। মানে একটা শুভ সূচনার ইঙ্গিত কিন্তু এই বৃহস্পতি, মঙ্গল এবং রবি, মানে যার যেটা শুভ গ্রহ দশা, অন্তর্দশা যখন চলবে তখন কিন্তু আপনি পাবেন। এবার গ্রহটা উচ্চস্থ কি নিচস্থ, কি পজিশন আছে, কেন্দ্র কোন কি অবস্থা, সেটা আমি পরের অঙ্ক, কিন্তু ও আপনার জীবনে শুভ দিক ইন্ডিকেট করছে বা শুভ বার্তা আপনার জীবনে কিন্তু আনছে। এবার সেই শুভ বার্তাটা আপনার পক্ষে কতটা আপনি সেটাকে সুখকর বলে মনে করছেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে তার উপর। এর পরবর্তী যেটা দেখব সেটা হচ্ছে যে মকর লগ্ন। তাহলে মকর লগ্নের ক্ষেত্রে শনি, শুক্র এবং বুধ, এই লগ্নের পক্ষে কিন্তু এটা কিন্তু শুভ গ্রহ কিন্তু। এবার যেটা জায়গা, তাহলে এর দশা, অন্তর্দশা যখন পড়বো বা প্রত্যন্ত দশা পড়বো তখন কিন্তু শুভ ফল পাবো। কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহ
সেটাকে এবার হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি এই মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু যখনই বৃহস্পতির দশা অন্তর্দশা পড়বে তখন কিন্তু আপনার কিন্তু ক্ষতি হবে। এটা থাম রুল। মেন রুলসের ক্ষেত্রে কি যাব, কারণ হচ্ছে যেটা মকর লগ্নের পক্ষে তৃতীয় পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি স্বয়ং নিজে। এবার রুলসটা ভ্যারি করবে। কেন ভ্যারি করবে? তার কারণ দ্বাদশ থেকে আমরা যা বিচার করি আর তৃতীয় থেকে যে জায়গাটাকে বিচার করি সেই জায়গাটাকে যদি আমরা কভার করি তাহলে কিন্তু দ্বাদশ মানে ব্যয়, সব বুঝলাম, যে কোনো ধরনের ব্যয়, হসপিটাল, যাবতীয় যা কিছু, জেলখানা, যা যা আপনারা বিচার করেন নেগেটিভ পার্ট। এবার যেটা জায়গায় এবার দ্বাদশ থেকে আমার বিদেশও বিচার করা হয়। তাহলে কেউ যদি বিদেশ সংক্রান্ত কোনো প্রশ্ন বা কোনো কিছু জিনিস জানতে চাইছে বা করতে চাইছে তখন কিন্তু যে আপনি যে নেগেটিভ পার্টটা ক্যালকুলেশন করছেন সেই নেগেটিভিটিটা কিন্তু তার উপর প্রভাব বিস্তার করবে না। তার কারণ বিচার্য বিষয়টা কিন্তু তখন বিদেশ হয়ে গেল, মানে আপনার বাড়ির বাইরে যেতে চাইছেন বা বাড়ির জায়গাটাকে কিন্তু মানে হচ্ছে বাইরের কোনো জায়গায় মানে হচ্ছে করতে চাইছেন। আবার থার্ড হাউস থেকে বিচার করা হয় যোগাযোগ, তার মানে এই বৃহস্পতির দশা অন্ত মানে তৃতীয় থেকে যোগাযোগ, দ্বাদশ হচ্ছে বিদেশ, তাহলে বাইরে থেকে যোগাযোগগুলো আসবে। এবার আপনি যদি ব্যবসা করেন যাই করুন তাহলে যোগাযোগ যাবতীয় যা কিছু সবটাই কিন্তু বাইরে থেকে আসবে। তার মানে থাম রুল যেটা বলা হচ্ছে যে দ্বাদশ মানেই আপনার ব্যয় হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে, যে কোনো লগ্নের ক্ষেত্রেই বলছি এটা প্রযোজ্য, এটা কিন্তু ঠিক না মানে বিচারের জায়গা থেকে। যার কারণে আমাদের জ্যোতিষ বিচার করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাই। কিন্তু এটা একটা দিক কিন্তু আছে, কারণ তৃতীয় হচ্ছে আমার যোগাযোগ যাবতীয় যা কিছু, বা তৃতীয় হাউস থেকে যে ট্রেনিং নেওয়া, আমরা যে ট্রেনিং গুলো ধরুন বিএড করছি বা পিটিটিআই ট্রেনিং করছি, যে কোনো ধরনের ট্রেনিং, সেই ট্রেনিংটা থার্ড হাউস থেকে কিন্তু নির্দেশ করে। এবার থার্ড হাউস যখন পড়লো, এবার জায়গাটা মানে তৃতীয় পতি এবং দ্বাদশপতি, যার কোনো একজন চাকরি করছে কেউ, তাকে ট্রেনিংটাকে সে থাকে কলকাতায়, তাকে চেন্নাইয়ে গিয়ে ট্রেনিং নিতে হলো, কারণ দ্বাদশ বলে আর থার্ড হাউস থেকে আমার ট্রেনিং এর বিষয়। তার মানে এই ট্রেনিংটা কিন্তু তার আগামী দিন কিন্তু সুখকর, কারণ বৃহস্পতি সে স্থায়ী অ্যাসেটের কারণ, যে ট্রেনিংটা থেকে আগামী দিন সে প্রমোশন বা যাবতীয় যা কিছু জায়গাটা কিন্তু সূচনা করবে। তার মানে আমরা থাম রুলে যেটা বলছি যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, দ্বিতীয় যেগুলো অশুভ বলছি, সেইগুলো সব ক্ষেত্রে কিন্তু অশুভটা আপনারা প্র্যাকটিক্যালি যখন জ্যোতিষ করতে যাবেন দেখবেন সেই জায়গাগুলো মিলছে না। কিসের ওপর ভিত্তি করে জায়গাটা আসছে সেটা হচ্ছে প্রথম ফার্স্ট বিচার্য বিষয়, আপনি কি প্রশ্ন সে করতে চাইছে সেইটার ওপর, বা সে কি জানতে চাইছে বা কি করতে চাইছে সেটার ওপর পুরো বিষয়টা কিন্তু নির্ভর করছে। এর পরেরটা যেটা দেখবো মকর লগ্ন, সরি মকরের পরে হচ্ছে কুম্ভ। তাহলে কুম্ভ লগ্নের শুভ গ্রহকে শনি, শুক্র, বুধ এবং রবি। তাহলে এই এই যে জায়গাগুলো আছে, এই যখন কুম্ভ লগ্ন কারোর যদি মহাদশা চলে শনি বা শুক্র বা বুধ বা রবি, এই যে জায়গাগুলোর বিষয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ডেফিনিট কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। এবার কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনিটা কিন্তু লগ্নপতি এবং দ্বাদশপতি। তাহলে হচ্ছে লগ্ন মানে আমি নিজে স্বয়ং সর্ব পাপ থেকে আমি মুক্ত, কিন্তু দ্বাদশ তো সেই পাপ থেকে মুক্ত হবে না। তার মানে এই শনি যখন আমার কোনো প্রাপ্তি দেবে তখন কিন্তু একটা অংশ ব্যয় করবে, কারণ দ্বাদশের একটা অংশ ব্যয়। ফর এক্সাম্পল আমরা উদাহরণ হিসেবে দেখলাম যে একজন কেউ চাকরি পেল, সেই চাকরিটা দেখা যাচ্ছে কিন্তু তার পিতা মৃত্যুর পর সে চাকরিটা পেল, এটা আমি একটা উদাহরণ হিসেবে বলছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই শনি যেমন লগ্নপতি হিসাবে সে শুভত্ব দিল, দ্বাদশ হচ্ছে ব্যয়, তাহলে কোনো একটা জিনিস ব্যয় করার পর কিন্তু আপনার প্রাপ্তিটা কিন্তু এনে দিল। মানে বিচার্য বিষয়গুলোকে যদি এইভাবে আমরা বিচার করতে পারি তাহলে কিন্তু দেখবেন কোনো অংশ, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের কোনো প্রেডিকশন কিন্তু ভুল হবে না। কিন্তু দুটো পার্টই আপনাকে ক্যালকুলেশন করতে হবে, একদিক থেকে নেগেটিভ পার্ট আর একদিক থেকে পজিটিভ পার্ট, দুটো যখন মিলিয়ে আপনারা প্রেডিকশন কি পজিশন আছে সেটা হচ্ছে মূল বিচার্য বিষয়। কিন্তু এটাকে মানে হচ্ছে আপনাকে অবশ্যই দেখতে হবে, তবে আগের থেকে কিন্তু 1% হলেও কিন্তু ডেভেলপমেন্ট হবে এই শুভ দশা বা অন্তর্দশাতে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মীন লগ্নের ক্ষেত্রে দেখব। মীন লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহকে বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল, এটা হচ্ছে যে বৃহস্পতির মানে হচ্ছে এই সরি মীন লগ্নের জন্য এই গ্রহগুলো যখন আপনার দশা অন্তর্দশা যখন আসবে তখন কিন্তু আপনার কোনো না কোনো সেক্টর ডেফিনিট কিন্তু আপনার ভালো হবে। আগেও বারবারই একটা কথা বলছি, গ্রহের পজিশন অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু সেই ভালোটা কিন্তু পাবেন। যদি গ্রহ ওয়েল অ্যান্ড গুড পজিশন হয় তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। এবার এটা গেল
গ্রহের পজিশন অনুযায়ী এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা হরোস্কোপ দেখব। সেই হরোস্কোপে আমরা কি দেখব, যেটা একটা হরোস্কোপ দাও, যেটা সেই হরোস্কোপে আমরা কিভাবে বিচারটা করব। তাহলে এটা একটা ছেলের হরোস্কোপ, একজনকার হরোস্কোপ। সেটা হচ্ছে যে বিংশোত্তরী দশা অন্তর্দশা বিচার করছি, এক শনির মহাদশা আর বুধের অন্তর্দশা। সেটা কত থেকে কত তারিখ পর্যন্ত হবে সেটা দেখুন। 9/7/2025 থেকে, আমি এখনটা ক্যালকুলেশন করিনি, শনি ক্যালকুলেশন করিনি, আমি শনি বুধ ক্যালকুলেশন করেছি। তার মানে প্রথম হচ্ছে যে আমি আগে কি দেখালাম যে মিথুন লগ্নের পক্ষে শনি শুভ গ্রহ না অশুভ গ্রহ ফার্স্ট দেখতে হবে। তাহলে মিথুন লগ্নের পক্ষে কি দেখলাম, শনিটা শুভ গ্রহ। কিন্তু যতই আপনি শনিকে শুভ গ্রহ ধরেন তার মধ্যে অশুভত্ব আছে। কেন অশুভত্ব আছে? তার মূল মৌলিক কারণ, সে যেমন একদিকে নবমপতি তার সঙ্গে কিন্তু অষ্টমপতি আছে। তাহলে অষ্টমের পাপ মানে হচ্ছে যে 1% হলেও কিন্তু তাকে নিতে হবে। এরকম নয় যে পুরো শুভ কিন্তু শনি এখানে, তার কারণ হচ্ছে নবমপতির জন্য তার শুভত্ব হয়েছে, কিন্তু তার মধ্যে অষ্টমপতির দোষটাও কিন্তু আছে। অষ্টমপতির দোষটা কিন্তু খণ্ডিত হয়েছে তার মূল মৌলিক কারণ নবমপতি হওয়ার জন্য। এবার যেটা আসছে, তাহলে আমি যদি বিচারটা করি কিভাবে এর 25 সাল থেকে 28 সাল এর জীবনটা কেমন যাবে। এটা একটা ছেলের ছক এবং সে বিজনেসের সঙ্গে যুক্ত আছে। তাহলে আগামী দিন তার কি কি ঘটনা হতে পারে না, কি কি ঘটনা ঘটবে, যদি আপনারা লজিকটা একবার বোঝেন জায়গাটা, তাহলে কিন্তু পুরোটাই কিন্তু বিচারের জায়গাটা বুঝতে পারবেন। তাহলে প্রথম হচ্ছে শনির মহাদশা। তাহলে কত থেকে 9/7/2025 থেকে 10/3/2028 পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে এই মানে হচ্ছে ধরুন 2.5 বছর, এই 2.5 বছর যে শনিকে আমরা যখন বিচার করব সেক্ষেত্রে আমরা যেটা জায়গা আসছে সেটা হচ্ছে যে এই 25 থেকে 28 এর মধ্যে শনি কখন রেজাল্ট দেবে, এটা হচ্ছে মূল বিচার্য বিষয়। সেইটাকে দেখতে গেলে কি করে বুঝবো যে শনির মহাদশা বুধের অন্তর্দশা? তখন আমাকে কিন্তু লক্ষ্য করতে হবে কোথায়, গোচরে চলে যেতে হবে। তার মানে 25 সাল থেকে 28 সাল পর্যন্ত শনি কোথায় থাকবে এইটাকে আগে প্রথম আপনাকে মানে হচ্ছে যে জানতে হবে। তারপর কিন্তু জন্মকালীন বসে আছে নবমপতি নবম, আমি যদি গোচরটাকে না পাই তাহলে নবম থেকে আমরা আগে দুটো পার্টে আমি বলে দিচ্ছি। একটা পার্ট হচ্ছে যে তার গোচরটা আমার জানা নেই, কবে গোচরে কোথায় কি পজিশন আছে, কিন্তু আমি হরোস্কোপ থেকে আগে একটা পার্টে যাই। প্রথম হচ্ছে যেটা জায়গা সেটা হচ্ছে নবমপতি, নবমে এখানে বসে আছে। আর যেটা হচ্ছে তাহলে নবমপতি, অষ্টমপতি, নবমপতি, লগ্নপতি, চতুর্থপতি, এই 4টে দশা তার চলছে। তাহলে ফলাদেশটা কি আসবে? প্রথম হচ্ছে যে মহাদশার যে ফল, তারপর অন্তর্দশার ফল, তারপর প্রত্যন্ত দশার ফল, তারপর হচ্ছে যে সূক্ষ্ম দশার ফল, তারপর হচ্ছে প্রাণ দশার ফল। এই 5টা দশাকে, মহাদশাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। এবার আমরা প্রথম মহাদশা থেকে আমি বিচার করি। তাহলে মহাদশার ক্ষেত্রে কি, শনিটা হচ্ছে অষ্টমপতি এবং নবমপতি। তাহলে নবমপতি নবমে বসে আছে এবং অষ্টমপতিও কিন্তু অষ্টমের দ্বিতীয় স্থানে গিয়ে কিন্তু বসে আছে। তাহলে অষ্টমের দ্বিতীয় মানে তার সম্পদের জায়গায় কিন্তু বসে আছে। গ্রহ সবসময় এগিয়ে যাওয়া ভালো, গ্রহ কিন্তু পিছিয়ে গেলে কিন্তু সেই ভাবের দ্বাদশ হয়ে যাওয়ার ফলে আপনি যে প্রাপ্তিটা হিসেব করছেন একদম এন্ডে গিয়ে কিন্তু সেখান থেকে ফিরে আসতে হবে। ফর এক্সাম্পল, দশমপতি যদি নবমে যদি থাকে তাহলে কি হবে, যেটা জায়গা তার মানে হচ্ছে যে দশমের দ্বাদশ হচ্ছে নবম হাউস। এই দশমের দ্বাদশ হওয়ার জন্য কর্মের ব্যয় হবে। এখানে কর্মের ব্যয় বলতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তাকে সে কিন্তু চাকরিটা কন্টিনিউ করতে পারবে না। সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে, ডিআরএস নিতে হবে তাকে, এটা বলা হচ্ছে। মানে ডিসকন্টিনিউ কিন্তু কর্মের জায়গাটা তৈরি হয়ে যাবে। সেটা যে কোনো সেক্টরের জায়গায় আসতে পারে, সেটার বিশদ ক্লাস যখন নেব তখন কিন্তু আপনাদের বলা যাবে। শুধু আমি জাস্ট যেটা মূল বক্তব্য, যেটা যে গ্রহ এগিয়ে যাওয়া ভালো, গ্রহ যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু সমস্যাটা কিন্তু তৈরি হবে। এটা গেল বিষয়। তার মানে এক্ষেত্রে কিন্তু শনিটা কিন্তু তার কোথায় গিয়ে বসে আছে, শনি নবমপতি নবমে বসে। তাহলে নবম থেকে আমার কি বিচার করা হয়, ভাগ্য জয়। অর্থাৎ এই 25 সাল থেকে এর যেটা হচ্ছে যে 28 সাল, এই যে টার্গেটটা করেছে, এই যে ছেলেটি যে টার্গেটটা করেছে, ওই সময় গিয়ে কিন্তু ওর ভাগ্যের উন্নতি কিন্তু হবে। নবমের জন্য বলছে যেটা জায়গা, তার মানে হচ্ছে যে নবম থেকে যে বিচারের জায়গাটা আমরা করি, ভাগ্য উন্নতি বা ভাগ্যজয় বা দীর্ঘদিন ধরে যেটা বিষয়টা আমি টার্গেট করছি, সেই টার্গেটটা কিন্তু আমি ফুলফিল করতে পারবো। এটা কিন্তু নবমের জায়গা,
এটা একটা। এবার সেইটা কিন্তু দীর্ঘদিন কেন, নতুন নয় কেন, অষ্টম থেকে ভাঙা বা পুরনো বিচার করা হয়। এই শনিটা কিন্তু অষ্টমপতি এবং নবমপতি, তাহলে অষ্টম থেকে আমার ভাঙা বা পুরনো বা সেকেন্ড হ্যান্ড যা কিছু, মানে অতীতে আমি ট্রাই করেছিলাম কিন্তু সেটা দীর্ঘদিন ধরে পাইনি, পাবো কখন, যখন শনির মহাদশা বা শনির অন্তর্দশা বা প্রত্যন্ত দশা আমার যখন চলবে তখন আমি কিন্তু পাবো। এবার এক্স্যাক্টলি এই দশাটায় পাবো না পরের দশায় পাবো, কখন পাবো, সেটার আর একটা অঙ্ক আছে, সেটা আমি দেখাচ্ছি যে গোচরের শনির পজিশনটা কি আছে। যেরকম যেরকম শনির পজিশন থাকবে সেই অনুযায়ী তার ফলাদেশটা কিন্তু আসবে। তার মানে এখানে অষ্টম বা নবম ভাগ্যটা কিন্তু আগে ট্রাই করেছিলাম, সেখানে পাইনি, তারপর এখন কিন্তু আমি পাবো। এইটা কিন্তু শনির মহাদশার ফলটা কিন্তু এইটা। এবার যেটা আসছে অন্তর্দশা, অন্তর্দশাকার বুধ, তাহলে হচ্ছে বুধটা কোথায় আছে, লগ্নপতি এবং চতুর্থপতি। তাহলে লগ্ন মানে আমি, চতুর্থ হচ্ছে আমার মন, আমার বাড়ি, আমার গাড়ি, যা কিছু যেটা বলি, অর্থাৎ এখানে আমার মন মানসিকতা আমি সব জায়গাটা কিন্তু সে কিন্তু ওই জায়গাটাকে কিন্তু কিন্তু ইন্ডিকেট করলো। তার মানে কি কোথা কোন হাউসে গিয়ে বসে আছে, সে কিন্তু বসে আছে কিন্তু সপ্তম হাউসে। তার মানে লগ্ন মানে আমি, চতুর্থ হচ্ছে আমার মন, সপ্তম হচ্ছে আমার বিজনেস বা অবিবাহিত ছেলে। এই 25 থেকে 28 এই যে সময়টা এর তখন মতি হবে। এখন সে বিবাহে রাজি না হলেও ওই বুধের দশা যখন আসবে, প্রত্যন্ত দশা, তখন কিন্তু তার বিবাহের জায়গাটা কিন্তু তখন ইন্ডিকেট করবে। এখন সে রাজি না হলেও তখন কিন্তু পরিস্থিতির চাপে কিন্তু বিবাহের একটা যোগাযোগ বা জায়গাটা, এইটা কিন্তু একটা পার্ট এক্সিকিউশন হবে, তার সঙ্গে নতুন কিছু বিজনেসের জায়গাটা সে কিন্তু খুলবে এই জায়গা থেকে। আর যেটা জায়গা সেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে যদি এদের কোনো সম্পত্তি থাকে, সেই সম্পত্তির একটা যদি কোনো মামলা মকদ্দমা বা এরকম কোনো কিছু জায়গাগুলো আছে, মানে সম্পত্তির স্থায়ীকরণ বলতে যেটাকে বুঝি, বা দীর্ঘদিনের ঝামেলা থেকে মুক্তি, সেটাও কিন্তু এই লগ্ন এবং চতুর্থ এই যে বুধ, এই বুধের মানে অন্তর্দশায় কিন্তু সে এই রেজাল্টটা কিন্তু পাবে। এছাড়াও যেটা মূল যেটা জায়গা, ওখান থেকে যা যা জায়গাগুলো বিচারের জায়গাগুলো আসছে সেইগুলো পুরোটা জায়গা আসবে। আর কার সঙ্গে যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে যেটা সেটা হচ্ছে যে সপ্তমপতি এবং দশমপতি, তার সঙ্গে কিন্তু সে যুক্ত হয়েছে। তাহলে সপ্তমের প্রভাবটাও এই বুধের মধ্যে আসবে, দশমের প্রভাবটাও আসবে, আবার দ্বিতীয় পতি যে চন্দ্র, সেই চন্দ্রও যেহেতু এই বুধ বৃহস্পতি এদের সঙ্গে একে অপরের দৃষ্টি বিনিময় করছে, তার প্রভাবটাও কিন্তু এই বুধের ওপর কিন্তু পড়বে। ঠিক সেম অ্যাজ শনির ক্ষেত্রেও শুক্রের যে প্রভাবটা, সেই প্রভাবটাও কিন্তু পড়বে। এবার আমরা যার যত বেশি ভাবের জায়গাগুলো স্ট্রং হতে পারবে, সে কিন্তু তত বেশি কিন্তু বিচারের জায়গাটা কিন্তু বলতে পারবে। এটা গেল তার জায়গা। এবার যেটা আসছি সেটা হচ্ছে যে আমরা এবার দেখব এই শনিটা কবে ভালো ফল দেয়। সেটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, দুটো পার্ট আমাকে দেখতে হবে জায়গা। সেটা হচ্ছে প্রথম যেটা আমি দেখব সেটা হচ্ছে যে এই শনিটা, আমি আগের ভিডিও আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন, যে প্রস্তরাষ্ট্রক বর্গ বলে একটা অঙ্ক আমি কষেছিলাম, সেইখানে শনির কি পজিশন আছে সেটা কিন্তু আমি দেখব। যেটা 25 সালে যেটা আসছে সেটা হচ্ছে যে দশাটা কত, 9/7/2025 থেকে 18/3/2028 এই সময় গোচরে শনিটা কোথায় অবস্থান করছে সেটা আমরা দেখব। সেই সময় আমরা দেখব প্রস্তরাষ্ট্রক বর্গে শনির কি পজিশন আছে সেটা দেখব। তাহলে প্রথম আগে শনির প্রস্তরাষ্ট্রক বর্গটাকে আমি দেখব, যে যেটা শনির প্রস্তরাষ্ট্রক বর্গেতে আমরা কিন্তু দেখব যে একদম এক্স্যাক্টলি কিন্তু আমরা বলে দিতে পারবো কত দিনে কত জায়গাতে ও রেজাল্টটা পাবে। এবার যেটা হচ্ছে শনি মীন রাশিতে যাবে কবে, শনি মীন রাশিতে যাবে 30/3/2025 মীন রাশিতে যাবে। কতদিন থাকবে, 3/6/2027 পর্যন্ত কিন্তু ও মীন রাশিতে থাকবে। এবার আমি যখন মীন রাশির ক্যালকুলেশন করব তখন প্রস্তরাষ্ট্রক বর্গে আমরা আগেই দেখেছি, প্রস্তরাষ্ট্রক বর্গে যেটা জায়গা, সেক্ষেত্রে আমরা চলে যাব কোথায়, কুম্ভ থেকে মীনে। তাহলে মীনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে শনি একটা ঘরে কতদিন থাকে, 2.5 বছর থাকে, অর্থাৎ কতদিন ওখানে বসে আছে, সেখান থেকে আমরা যদি 8 দিয়ে ভাগ করি যেটা পাবো সেই অনুযায়ী কিন্তু আমরা সেই জায়গাটা কিন্তু, আচ্ছা ওই প্রেজেন্টেশনটা কি আছে আগের, যে
কোন এতে কতটা দেওয়া যাবে, ওটা কি থাকলে একটু সুবিধা হতো। যে 8 দিয়ে 365 কে 8 দিয়ে ভাগ করলে 1.5 মাসের মতো সম্ভবত হচ্ছে, ওটা যদি থাকে একটু দেখিয়ে দাও যদি থাকে। যাই হোক, এবার এখানে দেখুন 0 0 0 0 করা আছে মিনের ক্ষেত্রে, 0 0 0 করা আছে, আর লাস্টে 1 1 আছে। এই মিন রাশিতে শনি যখন ঢুকবে 365কে যদি 8 দিয়ে আমরা ভাগটা করি তাহলে 1.5 মাসের মতো সম্ভবত, না 3 মাসের মতো পড়ছে, 8 3 24, হ্যাঁ ওই জায়গাটা আমরা পাবো। সেক্ষেত্রে আমরা যেটা দেখব, যেটা জায়গা ওই একটা ঘর যেখানে যেগুলো 0 আছে, হ্যাঁ এটা একটু দেখে নিন, যেটা জায়গা 3 মাস 15 দিন, তাহলে শনি কিন্তু 2.5 বছরের মধ্যে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 মাস 15 দিন করে একটা ঘরে কিন্তু শনি থাকবে। আর বুধ যেটা থাকবে 2 দিন 6 ঘন্টা করে বুধ থাকছে। তার মানে আবার চলে এসো যেটা প্রস্তরাষ্ট্র বর্গের শনির 3 মাস 15 দিন, মানে 3 মাস 15 দিন করে কিন্তু একটা জায়গায় কিন্তু সে থাকছে। এবার মীন রাশিতে ঢুকছে কবে? 30-3-2025 ঢুকছে। বেরোচ্ছে কবে? বেরোচ্ছে হচ্ছে 3-6-2027। তাহলে মীন রাশিতে দেখুন সে যখন ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু সে ওই রেজাল্টটা পাবে না, কারণ 0 মানে নেগেটিভ রেজাল্ট আর হচ্ছে 1 মানে পজিটিভ রেজাল্ট। তার মানে 3 মাস 15 দিন ও রেজাল্ট পাবে না। মিনে দেখুন, মিনের কলমটা দেখুন, মিনের কলমে 0 0 0 0 লাস্টে দুটো 1 আছে। এই যে দুটো 1 আছে, এই 1-এ কিন্তু ও পজিটিভ রেজাল্ট পাবে। তার মানে এই যে 30-3-2025 থেকে 30-6-2027 এই যে সময়, এই সময়ে শনি কিন্তু মীন রাশিতে থেকেও কিন্তু ওর শুভ ফল ও পাবে না। তার একটাই কারণ, ওইখানে কিন্তু যেটা মীন রাশিতে এর জন্য, এই হরোস্কোপটার জন্য কিন্তু যেটা জায়গা সেটা হচ্ছে যে শনি কিন্তু ইনঅ্যাক্টিভ। এবার 3 মাস 15 দিন 3 মাস 15 দিন করতে করতে আপনি যদি যোগ করেন তাহলে দেখবেন যে 2 বছর কিন্তু শনির থেকে ও যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু ও শনির থেকে পাচ্ছে না, অন্য গ্রহ থেকে কিন্তু ও রেজাল্টগুলো পাচ্ছে। কিন্তু শনি ওখানে থেকে যে রেজাল্টটা পাওয়ার কথা মীন রাশিতে, সেই রেজাল্ট কিন্তু দিচ্ছে না, অন্য গ্রহ থেকে রেজাল্ট কিন্তু ও পাচ্ছে। এবার বুধ থেকে পাবে বা বৃহস্পতি, আদার্স যে গ্রহগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা প্রস্তরাষ্ট্র বর্গ আছে, সেখান থেকে রেজাল্ট পাবে, কিন্তু শনি ওকে ওই রেজাল্টটা কিন্তু ও দিতে পাচ্ছে না। রেজাল্টটা পাবে একদম দশার শেষের দিকে, অর্থাৎ 28 সালের 27 সালের শেষ থেকে 28 সালের পর্যন্ত ওই যে 6 মাস 3 মাস 15 দিন 3 মাস 15 দিন যদি আমি দুটো যোগ করি তাহলে আমরা পাবো 6 মাস 6.5 মাসের মতো এই রেজাল্টটা কিন্তু আমরা এখানে পাবো এই হরোস্কোপটার ক্ষেত্রে। এরপর মীন রাশির পর দেখা যাবে যেটা মেষ রাশিতে যেটা হচ্ছে যে শনি যাবে, সেটা হচ্ছে 30-6-2027 থেকে বাদ বাকি 2.5 বছর যদি আপনি হিসেব করেন তাহলে কিন্তু আমরা ওটাতে পাবো। এবার জায়গা যেটা হচ্ছে তার দশা কতদিন চলছে, 9-7-2025 থেকে 18-3-2028 এই সালের পর্যন্ত। তাহলে দুটো ঘরে কিন্তু শনিটা কিন্তু শিফট করলো, কিন্তু এবার রেজাল্ট কিন্তু আমরা ওই অনুযায়ী কিন্তু পাবো। কিন্তু তাহলে একটা জায়গায় যেটা আমাদের মূল বিচার্য জায়গা, এর পরবর্তী ক্ষেত্রে আসবো, সেটা হচ্ছে বুধের প্রস্তরাষ্ট্র বর্গটাকে আমি একটু দেখবো, তাহলে একদম এক্সাক্ট কিন্তু আমি বলে দিতে পারবো। তাহলে বুধ যেটা দেখলাম যে 2 দিন 6 ঘন্টা সম্ভবত, তার মানে বুধ ওই সময় কোথায় থাকবে, যে রাশিতে বসে থাকবে ওই সময় হরোস্কোপটা আপনারা দেখে নেবেন, যেখানে বুধটা বসে থাকবে সেই অনুযায়ী কিন্তু যদি ধরুন যে ওই সময় যখন ক্যালকুলেশন করা হচ্ছে তখন বুধটা বসে আছে আপনার ধনু রাশিতে, তাহলে ধনু ও যখন ঢুকবে প্রথম 18 দিন বুধ থাকে, তাহলে প্রথম 2 দিন 6 ঘন্টা সে পজিটিভ রেজাল্ট দেবে। দেখুন ধনুর কলমটা 1-1-0-1-0-1-0-0, তার মানে তখন ক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে ধনুতে ঢোকার সঙ্গে সঙ্গে 2 দিন 6 ঘন্টা ও কিন্তু রেজাল্ট পাবে, তারপরে 2 দিন 6 ঘন্টা রেজাল্ট পেলো, তারপরে 0 আছে ও ওই 2 দিন পেলো না। এইভাবে আমরা কিন্তু পুরো বুধের পুরো জায়গাটা আমরা কিন্তু বিচার করতে পারবো। এবার যেটা মূল বলার জায়গা, বিচার্য বিষয় যেটা হচ্ছে আপনারা, আমি দুটো পার্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, আপনারা নিজেরা কিন্তু এইভাবে কিন্তু বিচার করতে পারবেন। আর একটা জায়গা যেটা বলবো সেটা হচ্ছে, এটাও আর একটা বিচারের ধারা আছে, সেটা হচ্ছে যে নবতারা চক্র থেকেও আমরা কিন্তু বিচারের জায়গাটা কিন্তু আমরা করতে পারবো। কোন জায়গা থেকে, সেই নবতারা চক্র অনুযায়ী যেটা আপনার চন্দ্র হবে, সেটা যদি আমরা দেখি শুভ গ্রহ
শুভ গ্রহ না অশুভ গ্রহ কোন অবস্থার মধ্যে, নবতারা চক্রের একবার এটা দেয়া হোক প্রেজেন্টেশনটা। নবতারা চক্রের প্রেজেন্টেশনে আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে মূল জায়গা থেকে তাহলে নবতারা চক্র, এটা যদি কারোর জন্ম নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে লেখা থাকবে সেটা হচ্ছে তার জন্ম নক্ষত্র। এখানে কিন্তু ওর জন্ম নক্ষত্র 6, ওটা লিখিনি আমরা, একদম জেনারেলি 1 2 3 4 করতে করতে করেছি। এবার আমরা যেটা বলি সাধারণত যে সম্পদে পজিটিভ রেজাল্ট পাওয়ার কথা, আর হচ্ছে যে খেমে পজিটিভ রেজাল্ট পাবো, সাধকে পজিটিভ রেজাল্ট পাবো, মিত্রতে পজিটিভ রেজাল্ট পাবো, অতিমিত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবো। কিন্তু আপনারা যেটা জায়গা মানে হচ্ছে যে আপনারা ব্যবহারিক প্রয়োগ করে দেখবেন যে যে জায়গাগুলো দেখা যাচ্ছে যে পজিটিভ রেজাল্ট পাবার কথা আপনারা কিন্তু নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন। কেন নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন? বা যেটা বিপদ নক্ষত্র লেখা আছে বা যেটা প্রত্যরী লেখা আছে বা যেটা বদ নক্ষত্র লেখা আছে সেইখানে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এবার এটার কারণটা কি? তার একটাই কারণ, যদি বিপদ নক্ষত্র বা প্রত্যরী বা বদ যেগুলো অশুভ নক্ষত্র, সেই যে নক্ষত্র মালিকটা সেটা যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় তাহলে কিন্তু ডেফিনিট কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, নেগেটিভ রেজাল্ট পাবেন না, অর্থাৎ খারাপ ফল পাবেন না। ফর এক্সাম্পল, যেটা যদি মেষ লগ্ন আর মেষ রাশি যদি কারোর হয়, চন্দ্র 1 আর মেষ লগ্ন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই যখন আপনার বিপদ নক্ষত্র মানে 3 12 21 বা 5 14 23 বা 7 16 25 যখন চলবে তখন আপনি নেগেটিভ রেজাল্ট পাবেন না। কেন? তার একটাই কারণ, আগেই আমি আপনাদেরকে বললাম যে মেষ লগ্নের পক্ষে মঙ্গল শুভ গ্রহ, রবি শুভ গ্রহ এবং বৃহস্পতি শুভ গ্রহ। শুভ গ্রহ হওয়ার জন্য কিন্তু এই বিপদ নক্ষত্র, প্রত্যরী নক্ষত্র, বদ নক্ষত্রে শুভ গ্রহ বা অশুভ গ্রহ যাই বসে থাকুক না কেন সে কিন্তু শুভ ফল কিন্তু দেবে। আবার আপনার অঙ্ক অনুযায়ী যেটা যে 2 11 20 যেটা নক্ষত্র, এই নক্ষত্র কিন্তু মেষ লগ্নের পক্ষে সেটা কিন্তু শুভ নয়, অশুভ। তখন কিন্তু সম্পদের পরিবর্তে কিন্তু যেটা লাভের কথা বলছেন তখন কিন্তু লাভের জায়গাটা হবে না, লস হবে সম্পদ হওয়ার সত্ত্বেও। এই জন্য কিন্তু নবতারা চক্র মেলাতে গিয়ে আমরা বহু ক্ষেত্রে কিন্তু সেই মেলানোর জায়গাটা কিন্তু আমরা মেলাতে পারি না। তার একটাই কারণ, আমরা কিন্তু যেটাকে বিচার করছি সেটা সেই লগ্নের সাপেক্ষে আমরা পজিটিভ বা নেগেটিভ সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন কিন্তু করছি না। এবার আপনি যখন ক্যালকুলেশনটা করবেন, যে যদি ধরি আমি ওখানে শনিটাকে ক্যালকুলেশন করছি বা বুধটাকে ক্যালকুলেশন করছি, সেই শনি বা বুধ যখন গোচরে আপনার শুভ তারাতে আসবে মানে সম্পদ, খেম, সাধক, মিত্র বা অতিমিত্রতে যখন আসবে তখন শুভ ফল দেবার কথা, কিন্তু ওইটা ওই নক্ষত্রগুলো ওই লগ্নের সাপেক্ষে কিন্তু অশুভ হওয়ার জন্য কিন্তু নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন। এটা একদম মিলিয়ে দেখবেন প্রত্যেক ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। আবার ঠিক উল্টো দিকে যেটা হচ্ছে বিপদ বা প্রত্যরী বা সাধক, ওই নক্ষত্রে যখন শনি তার দশা অন্তর্দশা চলছে তখন কিন্তু আপনারা নেগেটিভ রেজাল্ট পাবার কথা, কিন্তু নেগেটিভ রেজাল্টের পরিবর্তে আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তার মূল মৌলিক কারণটা হচ্ছে যে লগ্নটা হচ্ছে সেই লগ্ন সাপেক্ষে যেটা হচ্ছে বিপদ নক্ষত্র বা প্রত্যরী নক্ষত্র বা বদ নক্ষত্রের অধিপতি গ্রহগুলো কিন্তু শুভ বলে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা করছে, সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা পাবেন। এবং গ্রহটা যদি শুভ হয় তাহলে ডেফিনিট কিন্তু শুভ ফল আপনি পাবেন এবং পেতে বাধ্য। এবার সেই শুভ ফলটা আপনার মনোমতো হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু নির্ভর করছে কিন্তু আপনার হরোস্কোপের পজিশনের উপর। ও কিন্তু লগ্ন সাপেক্ষে যখন শুভ গ্রহ ও ভালো দিতে বাধ্য, এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত আসবে না। এবার সেই ভালোটা যেটা কতটা ভালো দেবে, যদি গ্রহের পজিশনটা ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে থাকে। আমরা জানি যে কোন কোন জায়গাগুলো গ্রহগুলো শুভ থাকে অশুভ থাকে সেগুলো আমরা জানি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনারা পুরো রেজাল্টটাই কিন্তু পাবেন। এটা একটা দিক। তার পরবর্তী ক্ষেত্রে আমরা কি ওই গ্রহটা কবে রেজাল্ট দেবে সেইটাকে নির্দেশ করতে গেলে আমরা যেটা মূল যেটা আমরা মানে বিচারে করি সেটা হচ্ছে যে প্রস্তরাষ্ট্রক বর্গে গিয়ে আমি দেখব যে ওই অনুযায়ী ওই গ্রহ কখন অ্যাক্টিভ হচ্ছে। যখন অ্যাক্টিভ হবে তখন কিন্তু আপনি ওর রেজাল্টটা পাবেন। তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে যেটা দেখতে হবে নবতারা চক্র অনুযায়ী ওই গ্রহটা কিন্তু যেটা কবে কিন্তু ও শুভ নক্ষত্রে আসছে। শুভ মানে কিন্তু আমি সম্পদ, খেম বা সাধক বা মিত্র, অতিমিত্রের কথা বলছি না। শুভ মানে লগ্ন সাপেক্ষে শুভ নক্ষত্রে কখন আসছে, যখন আসবে তখন কিন্তু আপনি ওর পজিটিভ রেজাল্ট পেতে বাধ্য। কিন্তু এটাই লজিক, কিন্তু আপনারা মেলাবেন দেখবেন প্রত্যেকটা পার্টি কিন্তু এইটা হবে। এবার
হ্যাঁ, পারমুটেশন এবং কম্বিনেশন আপনাকে দেখতে হবে যে একটা মহাদশা অশুভ, একটা শুভ, তাহলে তার কি ফল আসবে? তাহলে মিলিত ফল হবে। আবার যদি দুটোই অশুভ হয় তাহলে আপনার নেগেটিভিটিটা বাড়বে। আর রাহু এবং কেতুর ক্ষেত্রে যেটা বিচার্য বিষয়, এই দুটো পার্টের ক্ষেত্রে আপনারা অনেকেই বলেন যে রাহু পজিটিভ রেজাল্ট দেয়। হ্যাঁ, নিশ্চয়ই দেবে, কিন্তু রাহুর মূল কাজ ও আগে সিস্টেমটাকে ঘেঁটে দেবে, তারপর ও পজিটিভ রেজাল্ট দেবে। আর কেতুর ক্ষেত্রে ও নেগেটিভিটি দেবে, তার সঙ্গে পজিটিভ। কেতুর যে যে বিষয়গুলো থেকে পজিটিভ আমরা ক্যালকুলেশন করি সেখান থেকেও পজিটিভিটিটা কিন্তু ও দেবে। এইটা হচ্ছে আজকের মূল বিচার্য বিষয় দাঁড়ালো। আর একটা আরো যারা পরে জয়েন করেছে তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ করব, আপনারা যেরকম আজকে থেকে অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে আমাদের কলেজকে, এখানে আমি ব্যক্তি নই, আমাদের কলেজকে পূর্ণ সহযোগিতা করেছেন। আর আপনারা যারা এক্সপিরিয়েন্স মানুষ আছেন, যারা জ্যোতিষ করছেন, তাদেরকে এটাই অনুরোধ করব, আমাদের কলেজের ছাত্রছাত্রীরা ৩ মাস মাত্র তারা জ্যোতিষ করেছে, তারা কিন্তু জ্যোতিষটা কিন্তু বিচার করবে কিন্তু, এবং আপনাদের কিন্তু সহযোগিতা চাই। সেটা হচ্ছে ১৭ই জানুয়ারি ২০২৪ সাল রাত্রি 10:30টায় কিন্তু। এবং আপনারা আপনাদের হরোস্কোপ যেগুলো আমি ওখান থেকে বেছে নেব কিন্তু, কারণ সকলকার হরোস্কোপটা বিচার করা সম্ভব হবে না, তাই ওখান থেকে হরোস্কোপ গুলো কিন্তু বেছে নিয়ে, আর মিনিমাম একটু সময় দিতে হবে হরোস্কোপটা রেডি করতে, সেইটা অনুযায়ী কিন্তু পরপর আমরা কিন্তু বিচার করবো। এবং আপনারা বলবেন যে আমাদের কলেজে শিক্ষার মানটা কতটা, বিচারটা আপনারা করবেন, আমরা বলবো না। আমরা কতটা ছাত্রদের শেখাতে পেরেছি সেটা মূল্যায়ন আপনারা করবেন, এটা একদম আমাদের পূর্ণ বিশ্বাস। যেটা সেই মূল্যায়নটা করে কিন্তু ওদেরকে কিন্তু আপনারা অনেক বেশি উৎসাহিত করবেন, এটা বিষয় আলোচনা হলো। আর একটা জায়গায় যেটা বলি, শনিবার মানে কালকে ইউটিউব লাইভ আছে। এই ইউটিউব লাইভ যেটা আছে কালকে 10টার সময় আছে, যেটা আপনারা আপনাদের হরোস্কোপ গুলো কিন্তু ওখানে বিচার করতে পারেন। আর যেটা করব কালকে, যে 12টা রাশির পুরো আমি যেটা করব, একদম রাশিফলটা কালকে শেষ করে দেবো, এটা আমার টার্গেট আছে। তাই সকলকে অনুরোধ করব, যেটা আছে কালকে আপনারা ইউটিউবে আসুন। আর বুধবারটা থাকবেন কিন্তু, এটা মেন বিচারে একটা জায়গা, এরাও উৎসাহিত হবে। আর আপনারাও দেখবেন যে এত তাড়াতাড়ি, অনেকে বলে 6 মাসে জ্যোতিষ হয় না, শেখানো যায় না, বলানো যায় না, এই যে ভুল বা রং কনসেপ্ট, সেটা কিন্তু আমি চেষ্টা করব, ওরা যতটুকু যদি 2 লাইন বলে, কিন্তু আমি আশাবাদী ওরা সঠিক বলবে। আর আপনারা আমাদেরকে কিন্তু একটু সহযোগিতা করবেন বুধবারের বিষয়টা। আর কালকে আপনারা আসুন, আপনাদের হরোস্কোপ গুলো আমি কিন্তু বিচার করে দেবো।